একটু একই প্রসঙ্গে নীলোফার চৌধুরী মনি আপনার কাছে আসতে চাই। তফসিল ঘোষণার পর নির্বাচনী আমেজ যখন সর্বত্র দেখা যাচ্ছে, তখনই আসলে ঘটলো এই অনাকাঙ্ক্ষিত দুঃখজনক একটি ঘটনা। বিএনপি, জামায়াত, এনসিপির পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে। বিএনপি বলছে এটি নির্বাচন বানচালের নীল নকশার অংশ হতে পারে। একটু জানতে চাই এখানে নীল নকশা আপনারা কেন বলছেন, বা কারা আসলে এই নীল নকশা করতে যাচ্ছে? যেমনটা ফরিদুল হক বলছিলেন, দেশের বাইরে দিল্লি থেকে আসলে আসতে পারে, এই ইন্ধন আসতে পারে। আপনার কি মনে হয় কেবল দেশের বাইরে থেকেই এই ইন্ধন আসতে পারে, পতিত সরকারের থেকেই, নাকি দেশের ভেতরেও কিছু কেউ ইন্ধন যোগাচ্ছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, এইখানে এটা খুব ডিফিকাল্ট। আমি না ভুলতেই পারছি না, আমার চোখে ভাসছে। আমি গত পরশু রাতে ওর সাথে টকশো করেছি। একটা মানুষ জলজয়ন্ত, যাদের বেঁচে থাকার কথা, এই দেশ চালাবে যারা, তাদের যদি এই অবস্থা হয়, এর চেয়ে তো দুঃখজনক কিছু নাই। যে মানুষটা এতগুলো কথা বললো, দেশকে নিয়ে এতগুলো কাজ করলো। আপনারা জানেন যে কে যেন লিখেছিল যে বিপ্লব তার সন্তানদের খেয়ে ফেলে। আজকে আমার এই জায়গাটায় এসে আমার এরকমই মনে হচ্ছে যে এরা তো সরাসরি সামনের কাতারে তখনই চলে যেতে পারতো, শহীদ হতে পারতো। আজকে দেখেন কত শহীদের বিনিময়ে একটা স্বাধীনতা আমরা ভোগও করতে পারলাম না, পাওয়ার আগেই ব্যাহত হয়ে যাওয়ার মতো অবস্থা। আপনি যে কথাটা বললেন দেশের বাইরে দিল্লি থেকে, বা আমার সহালোচক যেটা বলল, এটাকে অস্বীকার করা যায় না। এটাও যেমন স্বীকার্য, আবার এটাও ঠিক। এটার সাথে আমি যোগ করি, 2013 সালে 12 বা 13 সালে শ্রীলঙ্কা ভিত্তিক একটা পত্রিকা লিখেছিল তখন যে ওই জায়গার ওদের এজেন্সি থেকে কারে কারে বাংলাদেশে মারা টার্গেট করা হয়েছিল, সেখান থেকে কিন্তু ইলিয়াস আলী গুম হয়েছিল। সেটা কিন্তু ভ্যানিশ হয় নাই, সেটা কিন্তু উজ্জীবিতই আছে। ওটা থেকে এরকম শোনা যায় যে 80-81 জন মানুষ যারা বর্ডার ক্রস করে ঢুকেছে, হতে পারে, আবার নাও হতে পারে। যেমন ধরেন জনাব আমাদের নেতা তারেক রহমান সাহেবকে লন্ডনে যে অবস্থাটা হয়েছিল কিছুদিন আগে, যে সুব্রত শীর্ষ সন্ত্রাসী, তাকে অ্যারেস্ট না করলে কিন্তু বোঝা যেত না। তো এই যে এরকম, তো দেখেন আপনি গুলিটা যেভাবে করেছে, সে প্রশিক্ষিত, খুব সিরিয়াস প্রশিক্ষিত। নর্মাল চলন্ত অবস্থায় একদম কানের নিচে গুলি করা এবং গুলিটা উপরের দিকে করা, যেখানে অব্যর্থ গুলি, এটা কিন্তু নর্মাল হাতের কাজ না। তো সেইখানে আমি ওই কথাটা, আমি দুইজনের আপনার বা তার কথা আমি যোগ দিতে পারি। কিন্তু আবার এটাও সত্যি, আমাদের যারা রাজনীতি করে অনেকেই আছে অনেক বেশি, এত বেশি অপবুদ্ধির মালিক তারা নিজেদের সুবিধার জন্য, নিজেদের সুবিধা হবে ওই হিসেবে, যে এই ছেলেটার কোনো দুর্ঘটনা ঘটলে দায়ী হবে কে? প্রথমে ধরবে কাকে? আওয়ামী লীগকে। দ্বিতীয় ধরবে কারে? বিএনপিকে, কারণ ওইখানে ওটা মির্জা আব্বাসের এলাকা। আমি আপনাকে বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে, যে মির্জা আব্বাস হাদি এখনো এতটুকু বড় হয় নাই যে মির্জা আব্বাসের সাথে লড়াইয়ে 2-4-5 হাজার ভোটের বেশি পেতে পারে, যেখানে মির্জা আব্বাসের একটা মিছিলে এর চেয়ে বেশি লোক হয়। সো মির্জা আব্বাস সাহেব হাদিকে কম্পিটিটর মনে করবে এমন মনে হয় না। এবং এই পর্যন্ত যদি আমরা দেখি, মির্জা আব্বাস সাহেবও তার নির্বাচনী এলাকায় হাদিকে নিয়ে একটা শব্দ করে নাই, হাদিও তার নির্বাচনী প্রচারণায় একটা শব্দ উচ্চারণ করে নাই। তো এইখানে কিন্তু অবান্তর এই জায়গাটা আমি ধরতে চাই। আমার এইখানেও মনে হয় যে বা যাদের সুবিধা আছে, যাদের নির্বাচন না করলেও চলে, তারাও এর মধ্যে থাকতে পারে। আবার ধরেন যে যারা পতিত, তারা মনে করে যে নির্বাচন হলে তো আরেকটা সরকার আসবে, যে কোনোভাবে নির্বাচন বন্ধ করতে হবে, তারাও এর মধ্যে থাকতে পারে। তবে সিসিটিভি ফুটেজে যেহেতু কিছুটা মুখ পাওয়া গেছে, এবং আমরা যতটুকু জানি পুলিশদের ওইটুকুই আছে যে তারা ওইটুক ধরে ধরে একটা মানুষ আঁকাতে পারে। ইতিমধ্যে এটা শুরুও হয়েছে। এবং আরও যেটা লুমহর্ষক, যে এই হুন্ডা, যে সামনে এবং পিছনে দুটো হুন্ডা, এরা হাদির সাথে নাকি নির্বাচনী প্রচারণাতেও ছিল। তাহলে যদি নির্বাচনী প্রচারণাতে থাকে, ওই নির্বাচনী প্রচারণার যে ভিডিও ফুটেজ, এখন তো সবাই সবার মতোই ছবি তুলে, 5 জন লোক একখানে হলেই ছবি তুলে, সেটাকে খুঁজে বের করা দরকার। সেটা দেখে চুলচেরা হিসাব করে এবং খুব তাড়াতাড়ি এটাকে, আমি এটা বলতেও চাচ্ছিলাম না, কারণ আমি বলার আগেই যদি কেউ সচেতন, যারা সচেতন চোর, তারা কিন্তু তাদের সব কিছু ডিলিট করার চেষ্টা করবে, বাট ওই জায়গা থেকে যেন না করতে পারে। আমরা চাই
আগামী ইলেকশনটা হোক, এবং আগামী ইলেকশনটা হওয়ার জন্য আজকে হাদির বিচার যদি না হয়, কালকে আমার এই ঘটনা ঘটতে পারে, কালকে আমার বিচার যদি না হয় পরশুদিন আরও বড় জনের ঘটতে পারে। যে জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে ভোট বানচালের ষড়যন্ত্রে, উনি কিন্তু প্রথম থেকে আপনি দেখেন যে এই 5ই আগস্টের পরে 1-2 মাস পরে থেকে যে অন্য সময়ের চেয়ে এটা আরও বড় চ্যালেঞ্জিং, অদৃশ্য শত্রু, অদৃশ্য এবং দৃশ্যমান। সবশেষে এটাও বলছে কিছু দৃশ্য তো এখন আমরা দেখেছি, এবং অদৃশ্য শত্রু আমাদের সাথে কাজ করছে, লড়াই। তো দৃশ্যমান শত্রুর সাথে কিন্তু লড়াই করা যায়, অদৃশ্য শত্রুর সাথে লড়াই করা যায় না। সেই জায়গায় হাদিকে আজকে আমরা যখন শুনছি যে হাদিকে 30-40 বার, গত মাসে নভেম্বরেই 30 বার তাকে হুমকি দেওয়া হয়েছে। হাদি যদি এই কথাগুলো যদি হাদি অনেক টকশোতে যায়, অনেকখানে যায়, এই কথাগুলো যদি বলতো তাহলে কিন্তু জনগণ অ্যালার্ট হতো। এবং আমরা যে কথাটা বলছিলাম এই সরকারকে, যে এই সরকার মবকে তৈরি হওয়ার সুযোগ দিচ্ছে মবের বিচার না করে, তো এই সরকার কিভাবে নির্বাচনটা হবে? আজকে দেখেন ঠিক তাই হলো, 24টা ঘন্টা যেতে গেল না, হাদির এই অবস্থা। তাহলে আপনার এই সরকার কিভাবে 300 আসনের একটা নির্বাচন পরিচালনা করবে? সরকারের নিরপেক্ষতা নিয়ে কিংবা ইসির নিরপেক্ষতা নিয়েও বেশ কিছু মহল থেকে আসলে প্রশ্ন আগেই উঠেছিল, সেই ক্ষেত্রে এবার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে। সরকারের এইখানে নেগলেন্সির হিসাবই দেওয়া যায় না, কারণ গতকালকে যখন আপনার তফসিল হলো তারপরে থেকে সরকার কি জানে না তার গোয়েন্দা সংস্থা কি করে? তার গোয়েন্দা সংস্থার কাছে কি এই রিপোর্টটা নাই যে হাদিকে এতবার করে যে আপনার থ্রেট দেওয়া হচ্ছে? নট অনলি হাদি, আরও অনেক হাদিকে এইভাবে থ্রেট দেওয়া হয়েছে। এবং আমি আবারও বলছি, যাদের যাদের থ্রেট দেওয়া হচ্ছে তাদের ওই নাম্বারগুলো দিয়ে থানায় আপনাদেরকে এজেন্টগুলোকে দেওয়া উচিত যে কেন, কোথা থেকে এই জিনিসগুলো হচ্ছে, নইলে এই নির্বাচনের বৈতরণী পার হওয়া একদমই অসম্ভব। সেই ক্ষেত্রে তো সরকার বারবার বলছে যে এবারে নির্বাচন আসলে কেউ ঠেকাতে পারবে না, নির্বাচন সুষ্ঠু হবে। সেই ক্ষেত্রে আসলে সরকার কেন বলছে, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে বেশ কিছু জায়গায় আলোচনা হচ্ছে যে কোনো কাজ উদ্ধার না করে সরকার কেন, আপনিও যদি বলেন আমিও যদি বলি, কোনো কাজ জমায়ে রাখে, অনেক পাহাড় সম কাজ জমিয়ে রাখলাম, আর আমি বললাম যে আপনি দেখবেন 10 মিনিট পরে আসেন সব কিছু পরিষ্কার একদম ছিমছাম, এটা সম্ভব না। সরকার যেটা বলছে, সরকার কোনো কাজই করে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি, আইন শৃঙ্খলা যারা করে, পুলিশদের ট্রমাটাইজ থেকে উদ্ধার করতে পারে নাই, পুলিশ অস্ত্র উদ্ধার করতে পারে নাই, পুলিশদের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে পারে নাই, এবং গুলি উদ্ধার করতে পারে নাই, প্রশাসনের চরমতম দুর্বলতার থেকে সরাতে পারে নাই। এমন সময় ট্রান্সফার করছে যে ইসি আরেকবার এসে ট্রান্সফার করলে আরও হুলস্থুল কাণ্ড বেঁধে যাবে। একজন ডিসি এসপি যদি একটা জায়গায় 7 দিন থাকার আগে যদি তাকে ট্রান্সফার হতে হয়, তাহলে কিন্তু এটা অশনি সংকেত। তো এতগুলো অশনি সংকেত সরকার কিভাবে বৈতরণী পার হবে আমার হিসাব মিলে। জি, আরেকটি প্রশ্ন রাখতে চাই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে বলেছেন যে তিনি একটু অশনি সংকেত দেখতে পাচ্ছেন, যেমনটা আপনি বলছিলেন, নির্বাচনকে বানচাল করার জন্য যেই শক্তি সেই চক্রান্ত আবার শুরু করেছে। কিছুদিন আগে আমরা সবাই দেখেছে চট্টগ্রামে আপনাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে। এই যে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে, এখন ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিও গুলিবিদ্ধ হলেন, এটা কি কোনো ধারাবাহিক প্যাটার্ন হিসেবে দেখছেন? আপনি যদি 1/11 আগের অবস্থাগুলো দেখেন, লগি বৈঠার অবস্থাটা আপনি দেখেন, তারপরের অবস্থাগুলো আপনি দেখেন, এবং এই সময়টা মিলান, আপনার অনেক সিমিলার পাবেন। আমি এতগুলো কথার প্রেক্ষিতে আপনাকে এটাই বলছি, সিমিলার পাবেন। সো মহাসচিব না শুধু যেই বলুক, তবে জামাতের আমির যে কথা বলছে জেনোসাইড হতে পারে, তার তো আমি এই লক্ষণ তো আজকে থেকেই শুরু হয়ে গেল। জি, এই প্রসঙ্গ ঘিরে এই অশনি সংকেতে আসলে কার ক্ষতি কার লাভ, সেই বিষয়টি নিয়ে আবারও আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি।